আচ্ছা, এমবিএস টু সিএসসি টু এর একটা কোর্স হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাব। তো ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাবে সাধারণত লোকে ফ্রন্ট সি শার্প দিয়ে ভিজুয়াল স্টুডিও ইউজ করার মাধ্যমে সি শার্প দিয়ে ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ফর্ম অ্যাপ্লিকেশন এইসবের কাজগুলোর বেসিক শেখানো হয়ে থাকে। তো আমাদের সেমিস্টারে যেটা শেখানো হয়েছে সেটা হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্ট। তো এখানে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টের ম্যানেজমেন্টের জন্য যা যা লাগে সেটা হচ্ছে তার ইনফরমেশনগুলো সেখানে ইনপুট দেওয়া হবে, এবং পরবর্তীতে যদি আমরা সেখান থেকে কোনো স্টুডেন্টের ইনফরমেশন জানতে চাই তাহলে সেখান থেকে ডেটা এক্সট্রাক্ট করতে পারবো, মানে ডাটাবেস থেকে সেটা ইনপুট নেবে। তো সেই ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও 2015 এবং মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2014। এই দুইটা সফটওয়্যার ইউজ করা হয়েছে। এর মধ্যে এখন আমরা দেখি কীভাবে হলো স্টোরি ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টটা করা হয়েছে, তার সঙ্গে একটা ব্রিফ একটা আইডিয়া, আমার জার্নাল জাস্ট ফর পার্সোনাল ইউজ। তো এখানে আমরা প্রথমে আমাদের ভিজুয়াল স্টুডিও সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা দেখবো যে স্টার্ট পেজে অনেকগুলো প্রজেক্ট উল্লেখ করা আছে। তার মধ্যে আমি যে প্রজেক্টটা পিন করে রাখছি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে স্টোরি ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্ট। এটা আমি ক্লিক করলাম, এখন এটা ওপেন হবে, কিছুক্ষণ সময় নেবে। লোডিং লোডিং লোডিং, প্রিপেয়ারিং সলিউশন। এটা আগে করে রাখা উচিত ছিল, অনেকক্ষণ সময় নিচ্ছে, বোরিং। কামন হারি আপ। আচ্ছা হ্যাঁ, আমাদের প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রজেক্টের বিভিন্ন পার্ট। যাই হোক, আমরা ইনিশিয়াল পোর্শন থেকে প্রথমে শুরু করব, স্টেপ বাই স্টেপ দেখি। তো স্টেপ বাই স্টেপ প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা লগ ইন ফার্স্ট ইনিশিয়াল একটা ফর্ম, সেটা হচ্ছে এই ফর্মটা। এখন এই ফর্মটা হচ্ছে আমাদের একটা লগ ইন ফর্ম, অর্থাৎ যখন হলো কি আমরা আমাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশনটা ওপেন করব তখন প্রথমে এই ফর্মটা আসবে। এই ফর্মটা হচ্ছে আমাদের লগ ইন ফর্ম, ফার্স্ট ফর্ম। এখানে প্রোগ্রামটা প্রম্পট করবে ইউজারকে তার ইউজার পরিচয় দেওয়ার জন্য এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে লগ ইন করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করেছি হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ব্যবহার করেছি সেই পার্টগুলো। এখানে প্রপার্টিজের মাধ্যমে আমরা এই কর্নারে দেখতে পাবো যে প্রতিটা যে টুলবক্স থেকে আমরা এই সকল ইকুইপমেন্টসগুলো নিয়েছি প্রত্যেকটা। এই যে এটা একটা লেবেল লেবেল লেবেল, এটা একটা কম্বো বক্স, এখানে আমরা প্রপার্টিজে সেটা দেখতে পাচ্ছি। এই যে ইউজার কম্বো বক্স, এই যে ইউজার কম্বো বক্স সিস্টেম ফর্মস ডট কম্বো বক্স। আর এটা হচ্ছে একটা টেক্সট বক্স, এটা হচ্ছে একটা টেক্সট বক্স। প্রত্যেকটা কম্বো বক্স আর টেক্সট বক্সের আমরা নাম দিব। এরপর হচ্ছে লগ ইন বাটন। লগ ইন বাটনটা, লগ ইন একটা বাটন, এটা একটা বাটন, এই বাটনটার একটা অ্যাকশন থাকে। আমরা যখন লগ ইন বাটনে ডাবল ক্লিক করব তখন আমরা আমাদের কোডের ভিতর চলে যাব, ফর্ম ওয়ান ডট সিএস। আমরা চাইলে এটার কোড আবার এটার ডিজাইনটা আবার দেখতে পারি এভাবে যে মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ ডিজাইনার অথবা শিফট+7 প্রেস করে, আবার এখানে মাউসের বাটন করে ভিউ কোড F7 প্রেস করার মাধ্যমে আমরা আমাদের কোডে চলে গেলাম এই ফর্মটার জন্য। তো এই ফর্মের একটা লগ ইন ফর্ম, এখানে ইনিশিয়ালাইজে কিছু জিনিস অটোমেটিক্যালি কনস্ট্রাক্ট হয়ে যাবে। তো আমাদের বেসিক যে কাজটা হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করার কারণে এখানে এই ক্লাস বা যেটা হোক না কারণ আমি এটা ক্লাস বলে থাকি অ্যাকচুয়ালি, এই বা মেথড একটা ক্রিয়েট হয়েছে। আমরা ধরলাম যে এটা একটা মেথড এখানে ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে লগ ইন বাটন ক্লিক। এখন এখানে যে ইউজার কম্বো বক্সটা আছে সেখানে দুইটা কম্পেয়ার করবে, যেটা রেগুলার ইউজার কম্বো বক্সে আমি যে ইনপুটটা নিব সেটা কি রেগুলার থাকবে নাকি অ্যাডমিন থাকবে। যদি ইউজার কম্বো বক্সের ব্যাপারটা একটু দেখাচ্ছি আরেকবার, সেটা হচ্ছে যে এখানে আমরা ইউজার কম্বো বক্সটা তৈরি করার পরে এটা একটা ড্রপ ডাউন বক্স হবে, অর্থাৎ আমরা এখানে ক্লিক করলে দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে যেটা অ্যাডমিন আর একটা হচ্ছে রেগুলার। এটা আমরা কীভাবে আনতে পারি সেটা হচ্ছে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে এডিট আইটেম সিলেক্ট করার পর আমরা এখানে লিখে দিব যে ড্রপ ডাউন বক্সটাকে ক্লিক করলে কী কী অপশনগুলো দেখাবে। আমরা সিলেক্ট রাখবো, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের লগ ইন বাটন। লগ ইন বাটনে ক্লিক করার পরে যদি আমরা রেগুলার সিলেক্ট করি এবং আমাদের পাসওয়ার্ড হয় এইটা, মানে যদি রেগুলার যে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো কোডের ভিতরে, তাহলে সেটা রেগুলার ইউজার হিসেবে লগ ইন করবে। আর যদি আমাদের পাসওয়ার্ড ইউজার হয় যদি অ্যাডমিন, আর সেখানে আমরা যদি অ্যাডমিনের যে পাসওয়ার্ড যেটা আমরা আমাদের কোডের ভিতরে রেখে দিয়েছি সেটা যদি দেওয়া থাকে তাহলে এটা অ্যাডমিন হিসেবে লগ ইন করবে। এখন রেগুলার ইউজার এবং অ্যাডমিন ইউজার দুইজনের, আর যদি হ্যাঁ আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যদি দুটো কোনটাই ম্যাচ না করে তাহলে এখানে একটা ওয়ার্নিং দেখাবে যে ইউজার এবং পাসওয়ার্ড ডু নট ম্যাচ, রিট্রাই। তো যদি আমরা রেগুলার ইউজার হিসেবে লগ ইন করি তো সেই ক্ষেত্রে আমাদের রেগুলার ইউজারের জন্য এক ধরনের ইন্টারফেস থাকবে, আর যদি অ্যাডমিন হিসেবে লগ ইন করি অ্যাডমিনের জন্য আলাদা রকমের ইন্টারফেস থাকবে। রেগুলার ইউজারের ক্ষেত্রে ইন্টারফেসটা কীরকম হবে, রেগুলার ইউজারের ক্ষেত্রে ইন্টারফেসটা হবে অনেকটা এরকম যে রেগুলার ইউজার
সব কিছু ভিউ করতে পারবে, ডাটাবেস ইনফরমেশন চেক করতে পারবে, কিন্তু সে কোনো কিছু মডিফাই করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না, এডিট আপডেট ডিলিট করতে পারবে না, তার অ্যাক্সেসটা লিমিটেড। আর অন দ্য কন্ট্রারি অ্যাডমিন যে ইউজার থাকবে তার হাতে অনেক পাওয়ার থাকবে, যেহেতু সে হলো কি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সে মেনটেন করবে পুরো ডাটাবেসটা, ম্যানেজার সিস্টেমটা কীভাবে কাজ করবে, সেখানে নতুন ইনফরমেশান অ্যাড করা বা কোনো ইনফরমেশান ডিলিট করা, মডিফাই করা, আপডেট করা, এই কাজগুলোর উপর অ্যাডমিনের পাওয়ার থাকবে। তো আমরা প্রথমে দেখি যে রেগুলার ইউজার কীভাবে কাজ করবে। তো আমরা রেগুলার ইউজার লগ ইন করার পরে আমরা যেহেতু একটা নতুন একটা ফর্মে চলে যাব, যে রেগুলার ইউজার যখন লগ ইন করবে তখন সে নতুন একটা ফর্ম দেখতে পারবে, যে সেখানে বিভিন্ন ধরনের অপশন থাকবে যে সে কোনটায় কাজ করতে চায়। তো সেটার জন্য আমরা হলো একটা নতুন একটা ফর্ম তৈরি করবো, সেটার নাম হচ্ছে রেগুলার ইউজার মেনু। অর্থাৎ রেগুলার ইউজার লগ ইন করলে তার জন্য একটা মেনু আসবে, একটা রেস্টুরেন্টের মেনুর মতো যে একটা মেনু থাকে, যেমন সে একটা মেনু আসবে, আমি নাম দিয়েছি রেগুলার ইউজার মেনু, সেটা হচ্ছে এইটা, আচ্ছা রেগুলার ইউজার মেনু। আমরা ফর্মে চলে গেলাম। এখন হ্যাঁ, ফর্মটা কীভাবে নতুন করে ক্রিয়েট করব, একটা প্রজেক্টের ভিতরে আমরা কীভাবে নতুন ফর্ম ক্রিয়েট করবো, সেটার জন্য যে কাজটা করবে সেটা হচ্ছে আমরা এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড সিলেক্ট করার মাধ্যমে, যদি আমরা এখানে যে সি শার্প এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টে এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড সিলেক্ট করলে সেখানে দেখা বিভিন্ন ধরনের অপশনস যে আমরা কি অ্যাড করতে চাই, ক্লাস অথবা কম্পোনেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করবো উইন্ডোজ ফর্ম, যে নতুন একটা ফর্ম অ্যাড করতে, যেমন এখানে আমি একটা ফর্ম অ্যাড করছি রেগুলার ইউজার মেনু। তো উইন্ডোজ ফর্ম সিলেক্ট করার পরে এখানে দেখাবে যে ফর্ম টু, এখানে নাম দিব, নাম দিয়ে অ্যাড করে সেই ফর্মটা তৈরি হয়ে যাবে, যেটা এই প্রজেক্টের আন্ডারে থাকবে। তো আমরা যেহেতু আমি কোনো ফর্ম তৈরি করতে চাচ্ছি না, আমি এটা সিলেক্ট করলাম না। তো যাই হোক, এখানে ফর্ম আসার পর আমরা সেটাকে এখন ডিজাইন করব, যে আমি এখানে একটা উপরে একটা লেভেল দিয়ে দিচ্ছি। এগুলো যে আছে এগুলো 6টা হচ্ছে বাটন, আর এখানে আরেকটা বাটন আছে, মোট 7টা বাটন। ফাইন স্টুডেন্টস, ফাইন টিচার্স, চেক হলস, চেক ডিপার্টমেন্টস, রিপোর্ট, যে যারা ইচ্ছা মতো প্রজেক্ট যেভাবে করতে চায় আমি এখানে যে বাটনগুলো দিয়ে রাখছি, যদিও সবগুলো ফিচার্স আমি এখানে অ্যাড করি নাই। এখানে আপাতত ফাইন টিচার্স আর ফাইন স্টুডেন্টস আর ফাইন টিচার্স এই দুটো অ্যাড করা আছে। তো ফাইন স্টুডেন্টের ক্ষেত্রে আমরা দেখব যে ফাইন স্টুডেন্ট, এখানে এই বাটনটাকে আমি এখানে মডিফাই করছি, এখানে নাম দিয়েছি আমার টেক্সট ফাইন স্টুডেন্ট, ভ্যারিয়েবল নেম। এখানে ভ্যারিয়েবল নেম ডিক্লারেশন গুরুত্ব নয়, এবার আমি যে বাটনগুলো দিচ্ছি প্রত্যেকটা একটা ফাংশনালিটি আছে, এবং এখানে যে আমরা যে ভ্যারিয়েবল বাটনগুলো যখন আমরা নাম দিই, সেই নামটা ধরুন একটা বোঝায় হচ্ছে যে সেটা ভ্যারিয়েবল হয়তো কাজ করে। আমরা যখন কোড করব, কোডিংয়ের ভিতরে আমরা লিখতে হবে যে এই বাটনটার কাজ কী। তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা আইডেন্টিফাই করবো হচ্ছে আইডেন্টিফায়ার বা ভ্যারিয়েবলের মাধ্যমে। সেই জন্যে ফাইন স্টুডেন্টস, এখানে নাম দিয়েছি ফাইন স্টুডেন্টস বাটন, সেটা হচ্ছে রেগুলার ইউজার মেনু থেকে। এখন আমি যদি ফাইন স্টুডেন্টস বাটনে ডাবল ক্লিক করি, তাহলে আমরা ফাইন স্টুডেন্টস বাটনের জন্য একটা অ্যাকশনে চলে যাব, যে এই বাটনটা ক্লিক করলে কী ধরনের অ্যাকশন শো করবে। আমি তাহলে এই ফর্মটার আন্ডারে যে কোডটা আছে, এই ফর্মের প্রতিটা ফর্মের আন্ডারে একটা কোড থাকে, এই ফর্মটার আন্ডারে যে কোডটা আছে সেই কোডে চলে গেলাম, এবং এই ফর্মটা ওই কোডটাকে মেনটেন করবে, যে এই ফর্মে যে অ্যাকশনগুলো হবে সেগুলো নিয়ন্ত্রণ করবে এই কোডের মাধ্যমে। তো সেখানে আমরা বাই ডিফল্ট এই রেফারেন্সটা রেগুলার ইউজার মেনু তৈরি হয়ে থাকে। যাই হোক, এটা কথা হচ্ছে ফাইন স্টুডেন্ট বাটনে ক্লিক করার কারণে এখন আমরা এই অ্যাক্সেসটা তৈরি হলো। যেমন আমরা দেখতে পারি যে এখানে আসে হচ্ছে ফাইন স্টুডেন্ট বাটন আর ফাইন টিচার বাটন। তো আমরা যদি এখন চেক হলস বাটনে ক্লিক করি, তাহলে দেখা যাবে যে এখানে আরেকটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে গিয়ে একটা ফাংশন মেথড তৈরি হচ্ছে, সেটা হচ্ছে চেক হল বাটন। তো আমরা এখন এটার জন্য আপাতত কোড লিখছি না, আমরা শুধুমাত্র এটার জন্য কোড লিখছি ফাইন স্টুডেন্ট বাটন আর ফাইন টিচার বাটন। তো সেক্ষেত্রে আমি ফাইন স্টুডেন্ট বাটনের কাজটা দেখাবো যে সেটা কীভাবে কাজ করছে একটা, বা এগুলো এই কয়েকটা বুঝলে আশা করি বেসিক সবগুলো। কারণ টিচারের ক্ষেত্রেও সেম অনেকটা, জাস্ট কিছু ফিচার্স আলাদা হয়, কিছু জিনিসপাতি আলাদা, কিছু অ্যাট্রিবিউট যেগুলো টিচারের ক্ষেত্রে আলাদা আলাদা ইনফরমেশন শো করে, স্টুডেন্টের ক্ষেত্রে আলাদা, কিন্তু বেসিক কোডিংটা প্রায় একই। তো ফাইন স্টুডেন্ট বাটনে ক্লিক করলে আমরা যাব হচ্ছে রেগুলার টু স্টুডেন্ট। আমি এখানে রেগুলার টু স্টুডেন্ট নামে আরেকটা ফর্ম ক্রিয়েট করছি, যে এই ফর্ম থেকে ওই ফর্মে যাবে। আমরা সাধারণত আমাদের নর্মাল সফটওয়্যার ইউজিংয়ের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা একটার পর একটা ক্লিক করে নতুন নতুন অপশানস শো করে, নতুন ফর্মস আসে। তো অনেকটা সেই রকম, যে রেগুলার টু স্টুডেন্টে যখন ক্লিক করব, মানে রেগুলার টু স্টুডেন্ট এই ফর্মটা আপনি চাইলে আগে একটা ফর্ম তৈরি করে নিতে পারেন। তৈরি করে নেওয়ার পরে সেই ফর্মটা আমরা কোডিং করতে, অথবা আগে একটা হলো নাম দিয়ে দিলাম যে এই নামে আমরা একটা ফর্ম তৈরি করবো। আমি এখানে আগে একটা হলো নাম দিয়েছি রেগুলার টু স্টুডেন্ট, অর্থাৎ রেগুলার ইউজার থেকে সে স্টুডেন্ট ইনফরমেশনে যখন যাবে, রেগুলার ইউজার থেকে যখন সে স্টুডেন্ট ইনফরমেশনে যাবে তখন তখন একটা ফর্ম শো করবে। তো সেই ফর্মটার জন্য আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই, সেটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করছি রেগ টু স্টু। অবজেক্টটা আপনি যে কোনো নাম দিতে পারেন। তারপর এখানে ডট শো যে ফাংশনটা আছে, সেই মেথডটা আছে, সেই মেথডটা এই অবজেক্টের সাথে কানেক্ট করে দিয়েছি। এই মেথডটার মাধ্যমে আমরা এই যে অবজেক্টটা তৈরি করছি ফর্মের জন্য, সেই অবজেক্টটার জন্য নতুন একটা ফর্ম শো করবে যেটা আমরা বানাইছি। তো আমরা যে ফর্মটা বানাইছি সেটা হচ্ছে রেগুলার টু স্টুডেন্ট।
আমরা এখন সেটা ফর্মে চলে যাব। হ্যাঁ, তো রেগুলার ইউজার থেকে যখন সে স্টুডেন্টে যাবে রেগুলার ইউজার থেকে যখন সে স্টুডেন্টে যাবে তখন এই সকল ইনফরমেশনগুলো সে দেখতে পারবে। ইনফরমেশনগুলো কি? ইনফরমেশনগুলো হচ্ছে যে আইডি, নেম, সেশন, ফাদার্স নেম, যে যা ইচ্ছা মতো সাজিয়ে নেবেন, যে যেটা মনে করেন। তো এখানে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে হল, এই যে জেন্ডারটা কম বক্স রাখছে, আপনি যে ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন সার্চ। আর এইটা যেটা আছে সেটা হচ্ছে গ্রিড ভিউ। গ্রিড ভিউটা কি সেটা আমরা একটু পরে যখন এই প্রোগ্রামটা রান করব তখন আমরা দেখতে পাবো যে গ্রিড ভিউটা আসলে কাজ কি। তো এটা ছিল বেসিক ব্যাপার। তো এটা চাইতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোডটা দেখা। হ্যাঁ, যে কোডে এখন আমার কথা হচ্ছে যে আমরা এখানে যে ফর্মটা আনছি এটা প্রত্যেকটা ইনফরমেশন শো করবে। আমরা যে ইনফরমেশনগুলো এই ডাটাবেসের ভিতর স্টোর করে রাখছি, স্টুডেন্ট ইনফরমেশন ডাটাবেসের ভিতর, সেই ইনফরমেশনগুলো শো করবে। আমি যখন কোনো একটা কিছু সার্চ করবো বা কোনো একটা কিছু চাবো দেখার জন্য, সেটা এখানে দেখাবে। তো সেটা কীভাবে দেখাবে সেটার জন্য আমরা এখানে ভিতরে কোডিং লিখছি। তো কোডিং পার্টে যাওয়ার আগে আমরা আগে প্রথমে দেখি মাইক্রোসফট এসকিউএল সার্ভার দিয়ে কীভাবে ডাটাবেস ক্রিয়েট করে ভিজুয়াল স্টুডিওর সাথে কানেক্ট করার মাধ্যমে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশনে ডাটা স্টোর করবো এবং সেই ডাটাবেস থেকে সে ডাটা নিয়ে আমাদের অ্যাপ্লিকেশনে শো করবে। তো সেটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2014। তো মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2014 এটা ইনস্টল করে নিতে হবে। আর ইউটিউবে এটা ইনস্টলেশন কীভাবে করা যায় যথেষ্ট ভিডিও আছে। তো সেটা ক্ষেত্রে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে সার্ভার নেম। আপনি ইনস্টলেশনের যে সার্ভার নেমটা দেবেন সেটা, এটা হচ্ছে বাই ডিফল্ট ইউজার নেম। আর আপনি যে পাসওয়ার্ড ইনস্টলেশনের সময় দেবেন সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। তো আমি এখানে কানেক্ট করব, কানেক্টিং। Network related or instance specific error occurred while the network path has not found. Okay, now this is a problem. Network instance specific error occurred when establishing SQL server. The server was not found, was not accepted. Verify that our instance name and the SQL server configured to allow remote connections. Provider name path was not found. ওকে, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, দেখি সেই প্রবলেমটা কীভাবে সলভ করা যায়। সেটা হচ্ছে আমি এখানে মেসেজটা কপি করলাম, কপি করার পরে এখন আমি গুগলে গিয়ে এই মেসেজটা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আশা করি একটা রেজাল্ট পাওয়া যাবে। দেখি আমার রেজাল্টটা কি বলতেছে। সেটা হচ্ছে cannot, this error is when I try to configure my database to Visual Studio. Okay, make sure the database engine is configured to accept remote connection. Start all programs, configuration tools, so a configuration manager. Okay, I will go to SQL Server Configuration Manager. Okay, I think the first thing that I'd like to do is cancel this and then restart the program again. I hope this will work. Okay, let's go. ওকে, নাও উই আর ব্যাক অ্যাগেন। আচ্ছা, এখানে আমরা ছিলাম হচ্ছে যে আমরা হলো গিয়ে ভিজুয়াল স্টুডিও থেকে কিভাবে কানেক্ট করব মাইক্রোসফট এসকিউএল সার্ভার ডাটাবেসের সাথে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমে যেভাবে বলে রাখি সেটা হচ্ছে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের সার্ভার নেম। যেখানে আমার সার্ভার নেম হচ্ছে আসেফ পিসি। এটা বিভিন্ন জন ইউজারের ক্ষেত্রে বিভিন্ন রকম থাকে। মোদ্দা কথা হচ্ছে যে এখানে ব্র্যাকেট, এসকিউএল সার্ভার যে এখানে যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটের এক পর্যন্ত যে এরিয়া সেটা পুরোটা হচ্ছে সার্ভার নেম। এখন আমরা এখানে একটা ডাটাবেস তৈরি করে রেখেছি যেটা হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডাটাবেস। এখন এই ডাটাবেসটা কীরকম হবে আমরা এটাকে একটু এক্সপ্যান্ড করি। সেখানে ডাটাবেসটার তারপর এখানে দেখব টেবিল। হ্যাঁ, টেবিলের এখানে আছে হচ্ছে একটা স্টুডেন্ট টেবিল, আরেকটা আছে
টিচার্স টেবিল। তো আমি স্টুডেন্ট টেবিলের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট টপ 1000 রোজ সিলেক্ট করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার স্টুডেন্টের যে টেবিলটা আছে সেই টেবিলে কি কি ধরনের কলাম থাকবে, অর্থাৎ আমরা যে একটা টেবিল ক্রিয়েট করব যার উপরে একটা করে কলাম থাকবে, এই কলামগুলো এক একটা বৈশিষ্ট্যকে রিপ্রেজেন্ট করবে। তো এখানে আমাদের কলামে টেবিলটাতে যে সকল ফিচার্সগুলো থাকবে সেটা হচ্ছে আইডি, নেম, সেশন, এফ নেম, ডিপার্টমেন্ট, কারেন্ট স্ট্যাটাস, যে যার মতো পছন্দ করে প্রয়োজনীয় সেগুলো দিয়ে রাখবে। তো এখন আমরা দেখবো যে কীভাবে হলো কি এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করা যায়। তো এই জন্য আমি একটা ডামি ডাটাবেস ক্রিয়েট করব, যেটা আমাদের প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট হবে না, কারণ আমি অলরেডি কাজ করে রাখছি। তো জাস্ট একটা ডামি ডাটাবেস তৈরি করবো, সেখানে দেখা হবে ডাটাবেস তৈরি করতে এবং কীভাবে হলো গিয়ে সেখানে টেবিল বানিয়ে সেখানে কলাম ইনপুট দিতে হয়। তো এখানে আমরা ডাটাবেসের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে নতুন ডাটাবেস সিলেক্ট করব, নিউ ডাটাবেস। নিউ ডাটাবেস সিলেক্ট করার পরে আমি এখন ডাটাবেসটার নাম দিব। ডাটাবেসটার নাম কি দেই? ডামি ডি বেস, ডামি ডাটাবেস নাম দিয়ে এরপর সিলেক্ট করলাম ওকে। আচ্ছা, এখানে আমাদের ডামি ডাটাবেস একটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সেই ডামি ডাটাবেসে আপাতত কোনো টেবিল নাই, সেই জন্য আমরা এখন একটা টেবিলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে টেবিল সিলেক্ট করব। এখন আমাদের যে ডামি ডাটাবেসটা আছে সেটার ক্ষেত্রে কিছু অ্যাট্রিবিউটস থাকবে, যে কলামগুলো থাকবে সেই কলামগুলোর নাম কী হবে। তো আমরা এখানে সেই কলামগুলোর নাম দিব। এখানে কলামটার নেম হলো, প্রথমে দিলাম নেম। এরপর এখানে আসলো সেটা ডাটা টাইপ। ডাটা টাইপ আমরা কি সিলেক্ট করতে পারি, যেহেতু নেম, তো সেই ক্ষেত্রে একটা কী হবে, এটা হচ্ছে ক্যারেক্টার। তো সেক্ষেত্রে আমরা নিলাম হচ্ছে varchar। এখানে যে 50টা আছে সেটা বোঝাচ্ছে হলো এটা একটা স্ট্রিং হবে, যেটা সাইজ হবে ম্যাক্সিমাম 50 পর্যন্ত। এরপর আমার নাম দিলাম হচ্ছে এজ, এটা দিলাম আমরা ইন্টিজার। এরপর দিলাম জেন্ডার, এটাও দিলাম varchar। এখন আমরা এরকমভাবে আমাদের প্রয়োজনীয় কলাম তৈরি করে নিতে পারবো। এখন আমাদের যখন টেবিলটা ক্রিয়েট করা হয়ে যাবে তখন আমরা কন্ট্রোল এস প্রেস করার মাধ্যমে বা এখানে সেভ ক্লিক করার মাধ্যমে টেবিলটাকে সেভ করতে পারি। তো আমি কন্ট্রোল এস প্রেস করলাম। এখন আমি টেবিলটার নাম দিব, নাম দিলাম হচ্ছে ডামি টেবিল। ওকে। এখন আমাদের সেই ডামি টেবিলটা সেভ করা হয়ে গেছে। এখন আমরা যদি দেখতে পাচ্ছি আপাতত কোনো চেঞ্জ আসছে না, সেই জন্য টেবিলটার উপর রাইট বাটন ক্লিক করে এখানে রিফ্রেশ সিলেক্ট করব। রিফ্রেশ হয়ে গেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডামি টেবিল তৈরি হয়ে গিয়েছে। এটার মাউস রাইট বাটন ক্লিক করে সিলেক্ট টপ 1000 রোজ। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে টেবিলটা, কাঙ্ক্ষিত টেবিলটা আমরা বানিয়েছিলাম সেটা তৈরি হয়ে গেছে, নেম, এজ, জেন্ডার। এখন টেবিল বানানোর পর আপাতত আমাদের সেটা নিয়ে আর কোনো কাজ থাকে না। এরপর আমাদের কাজটা করতে হয় কোডিংয়ে। তো সেই জন্য আমি এটা ক্র্যাশ করে দিলাম, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমতে এক্সপ্যান্ডেড রাখলাম, কারণ এটা আমাদের মেইন কাজ। এখন আমি ভিজুয়াল স্টুডিওতে ফেরত যাচ্ছি। ভিজুয়াল স্টুডিওতে ফেরত যাওয়ার পরে এখন আমরা যে বাকি কাজটুকু করব সেটা আমি করব হচ্ছে পরবর্তী ভিডিওটাতে।